হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এর আগে আমাদের 7 নম্বর লেকচার পর্যন্ত তো হয়েছিল না? হ্যাঁ, আজকে 8। মাধবী মালা মালার দিকে। ওকে, এখন এখানে খেয়াল করো, 98 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে একটি বিমান বিধ্বংসী গোলা নিক্ষেপ করা হলো। সর্বাধিক কত উচ্চতায় উঠবে? তো সর্বাধিক উচ্চতার সূত্র তো আমরা জানি। মঙ্গলবারের দিন মানুষ আসবে দিন সর্বাধিক উচ্চতার সূত্র কি আসেন। বলো? আজকে আসবে, কালকে না আসার কথা। এখানে ইউ হচ্ছে দেয়া, তাহলে সর্বাধিক উচ্চতার ডিরেক্ট সূত্র কোনটা? মনে নাই? রং পূজা বছর পাড়ায়। এটা হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। তারপর সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগবে, মানে এর উত্থানকাল। এটা আমরা জানি উত্থানকাল অথবা পতনকাল টি ইজ ইকুয়াল টু ইউ ইউ ডিভাইড বাই জি। তারপরে 5 সেকেন্ড পরে গোলাটির বেগ কত হবে, এটা সূত্র কি হবে? ইউ মাইনাস এ টি। ইউ হচ্ছে 98। আচ্ছা, এইখানে যেহেতু এটা উচ্চতায় এটা উঠতেছে, তাহলে এখানে হচ্ছে জিটি, তাহলে 9.8, আর এটা হচ্ছে 5। চার আউপিএল আও না। তারপর এই কখনের উচ্চতা 441 মিটার হবে? দুইটি উত্তরের এই এই দুইটি উত্তরের কারণ ব্যাখ্যা করো। এই টাইপের একটা ম্যাথ এই রেকর্ডেড ক্লাসে দেখাইছিলাম, যে এখানে সর্বোচ্চ উচ্চতা এটা কত হবে বের করো তো। ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g, 98 স্কোয়ার ডিভাইড বাই 19.6। সর্বাধিক উচ্চতা হচ্ছে 490। তাহলে সর্বাধিক উচ্চতা যদি 490 হয়, এই সেম একটা ম্যাথ আমরা করছিলাম, সর্বাধিক উচ্চতার থেকে কম উচ্চতায় একটা বস্তু কয়বার থাকতে পারে? 2বার। একটা হচ্ছে উঠার সময়, আর একটা হচ্ছে নামার সময়। তো এই জন্য এখানে দুইটা অ্যান্সার আসবে। এটা করবা? আচ্ছা, এখানে বলছে মাধ্যাকর্ষণের প্রভাবে 100 মিটার উঁচু স্থান হতে পড়ন্ত বস্তুর 2 সেকেন্ডে প্রাপ্ত বেগ। এগুলো একদমই সহজ। ইউ প্লাস জিটি। তাহলে এটা যেহেতু একটা উঁচু স্থান থেকে পড়তেছে, তার মানে এটা আদিবেগ 0, তাহলে 9.8, 2 সেকেন্ডে বেগ হবে 19.6। 6 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বগামী একটি বেলুন হতে একটি পাথর ফেলা হলো। পাথরটি যদি 10 সেকেন্ডে ভূমিতে পড়ে, তাহলে পাথরটি ফেলার সময় বেলুন কত উঁচুতে ছিল? আচ্ছা আচ্ছা, এটা আমরা কিভাবে করব এটা? এই টাইপের ম্যাথ তো আমরা করছিলাম। এখন এখন এইখানে খেয়াল করো, এইখানে কিন্তু আমাদের এখানে বলা হয় নাই যে একটা বেলুন যেমন এই টাইপের একটা ম্যাথ আমরা যখন করছিলাম, তখন এইটা যদি আমাদের ভূমি হয়, তাহলে একটা h1 পরিমাণ উচ্চতা থেকে, এই যে একটা বিমান থেকে অথবা একটা বেলুন যদি সমবেগে ঊর্ধ্বগামী হয়, সেইখান থেকে একটা বস্তুকে যদি ফেলা হয়, তাহলে সেইটা এই ধরলাম যে এটা এটা এখানে বলছে 10 সেকেন্ডে মাটিতে পড়ে, তাহলে এটা যদি মাটিতে পড়তে 10 সেকেন্ড লাগে, আমরা পড়ছিলাম যে এই 10 সেকেন্ডে বেলুনটা তো আরো উপরে উঠবে। তাহলে এই যে এই বস্তুটা মাটিতে পড়ার সময় বেলুনের যে উচ্চতা হবে, এইটা হচ্ছে h1 প্লাস h2, এই দুইটা মিলে হবে। কিন্তু এই প্রশ্নে আমাদের বলে দেয় নাই যে এখানে পাথরটা মাটিতে পড়ার সময় বেলুনটা একটা নির্দিষ্ট উচ্চতায় ছিল। যেহেতু এটা বলে দেয় নাই, তাহলে আমরা বেলুনের যে প্রাথমিক উচ্চতা, এইটা আমরা ভূমিতেই ধরে নিব, যে এইটা আমরা মনে করবো যে প্রাথমিক উচ্চতা নাই। বুঝছো এটা?
হ্যাঁ, বুঝছি। যেহেতু কিছু বলে দেয় নাই, তো আমরা কোনো প্রাথমিক উচ্চতা ধরে নিব না, মানে এখানে এইচ 1 এর মান আমরা ধরে নেব যে 0, যেহেতু কিছু বলে দেয়নি। তাহলে এখন দেখো, তাহলে আমাদের এখানে মেইনলি কোনটা বের করতে হবে? H2 বের করতে হবে। তো এখন এখানে বেলুনের যে উচ্চতা এইচ, এটা সূত্র কি হবে? এইটা হচ্ছে ঊর্ধ্বমুখী। এখন এখানে খেয়াল করো, এখানে বেলুনটার বেগ শুরুতে ছিল ঊর্ধ্বগামী, তাহলে পাথরের যে আদিবেগ, এইটা ডিরেকশনও ঊর্ধ্বগামী না? এই পাথরের ডিরেকশনও তো এখানে ঊর্ধ্বগামী। এবং ভি এবং জি এর ডিরেকশন কোথায়? এখানে পাথরটা তো মাটিতে পড়তেছে, তাহলে এটার ভি এর যে ডিরেকশন, এটা হবে মাটিতে। এবং জি তো সবসময় নিচের দিকেই কাজ করে, তাহলে ইউ এর ডিরেকশন হচ্ছে উপরের দিকে, কিন্তু ভি এবং জি এর ডিরেকশন হচ্ছে নিচের দিকে। তো আমরা যদি নিচের দিকে এটাকে প্লাস ধরি, তাহলে এখানে ইউ এর সামনে মাইনাস আসবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তো এখন আমাদের সূত্রটা কি হবে? মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে -6, টি এর মান হচ্ছে 10, হাফ 9.8 ইন্টু 10 স্কোয়ার। এটা আশা করি বুঝছো। তাহলে এটার অ্যান্সার আছে 430। ওকে। স্থিতিবিদ্যা থেকে কিন্তু এই চ্যাপ্টার সহজ, তো এগুলা ভালোভাবে পড়বা। এই চ্যাপ্টার থেকে সৃজনশীল মিস করা যাবে না, এবং তোমার এই পার্ট থেকে অবশ্যই একটা অ্যান্সার করতেই হবে। এটা হচ্ছে বলবিদ্যার পার্ট, স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা। এই এই দুইটা অধ্যায় থেকে তিনটা প্রশ্ন আসবে সম্ভবত, একটা অবশ্যই অ্যান্সার করতে হবে, মানে বিভাগ হিসেবে থাকবে আর কি। ওকে। তো একটি স্তম্ভের শীর্ষ থেকে আহ 24.5 মিটার পার সেকেন্ড বেগে এ বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। 3 সেকেন্ড পরে একই বিন্দু থেকে অপর একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো, কখন এবং কোথায় এ বি কে অতিক্রম করবে? কখন এবং কোথায় এ বি কে অতিক্রম করবে? একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, 3 সেকেন্ড পরে ওই জায়গা থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে, এ বি কে কখন অতিক্রম করবে? ওকে। আচ্ছা, এখানে এই প্রশ্নটা নিজে একবার পড়ো, তাহলে এই প্রশ্নে কি বলছে এটা বুঝতে পারবা। তাহলে এইখানে এই যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারা হয়েছে, এটা হচ্ছে 20.5 মিটার পার সেকেন্ড বেগে এই বস্তুটাকে ছুঁড়ে মারা হয়েছে, এবং তার 3 সেকেন্ড পর এই স্থান থেকে জাস্ট একটা বস্তুকে নিচে ফেলে দেওয়া হয়েছে। তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে বি বস্তুকে ফেলে দেওয়া হয়েছে, এ বস্তুকে ছুঁড়ে মারা হয়েছে। তাহলে এ বস্তুটা একটা সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার নামা শুরু করবে, আর বি বস্তুটাকে 3 সেকেন্ড পরে ফেলে দেওয়া হয়েছে। এখন এইখানে জিজ্ঞেস করছে যে এ বস্তুটা নামার সময় বি কে কখন এবং কোথায় ক্রস করে চলে আসবে, এটা জানতে চাইছে। ওকে। এখন এখানে খেয়াল করো, এ বস্তুর ক্ষেত্রে, আচ্ছা এখানে আগে একটা জিনিস এখানে ধরে নেই। আচ্ছা এখন একটা জিনিস এই খেয়াল করো, এই যে এই দুইটা বস্তু কোথায় মিলিত হবে, বা এ এ বি বস্তুকে কোথায় ক্রস করতে পারবে? এই যে এটা যদি বিল্ডিং এর উচ্চতা হয়, এটা অবশ্যই এই ডিস্টেন্সটার মাঝামাঝি হবে, যে তারা যদি একে অপরের সাথে মিলিত হয়,
তাহলে এরা কিন্তু এই যে কারণ বি বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছে, তো বি বস্তুটা তো বিল্ডিং এর যে উচ্চতা তার চেয়ে উপরে তো যাবে না, সে তো নিচের দিকে নামতেছে, আর এ বস্তুটা উপরে উঠে নামার সময় বি কে ক্রস করে আসবে। তাহলে এই ক্রস করার ঘটনাটা অবশ্যই এইখানে মাটি থেকে বিল্ডিং এর ছাদের মাঝামাঝি কোনো একটা জায়গায় হবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে আমরা এখানে ধরে নেই বি বস্তুটি ফেলে দেওয়ার টি সেকেন্ড পরে স্তম্ভের শীর্ষ হতে 20 মিটার নিচে। আচ্ছা দেখো, স্তম্ভের শীর্ষ থেকে 20 মিটার নিচে এ বস্তুটি বি কে অতিক্রম করবে। আচ্ছা, তো আমরা এখানে ডিস্টেন্সটা এখানে ধরে নিছি যে শীর্ষ থেকে 20 মিটার নিচে এমন একটা পয়েন্টে। ওকে, যদি এমন হয় সেই ক্ষেত্রে এ বস্তুর ক্ষেত্রে আচ্ছা এখন এখানে খেয়াল করো, যে এইখানে আমাদের নর্মালি ম্যাথ গুলার ক্ষেত্রে এই যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে আমরা যখন একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারি, তখন এই বস্তুটা ওই নির্দিষ্ট উচ্চতা থেকে এইখানে যতটুকু উপরে উঠবে, মানে এই যে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা নর্মালি ম্যাথ গুলাতে ইগনোর করা হয়। এইখানে আমরা যতটুকু উচ্চতা থেকে তাকে ছুঁড়ে মারবো ওই ডিস্টেন্সটাই মেইনলি এইসব ম্যাথে হিসাব করা হয়। তো এখন আমরা যে এখানে ধরে নিলাম যে এইটা এর ছাদ থেকে 20 মিটার নিচে এসে তারা দুইজন মিলিত হবে বা একে অপরকে ক্রস করে চলে যাবে। ওকে, এখন এই 20 মিটারের জন্য আমি যদি এ বস্তুর জন্য সূত্র লিখি, এইটা এখানে কি হবে? দেখো, এইচ সমান আমাদের নর্মালি কি, একটা বস্তুকে তুমি যদি ছাদ থেকে ফেলে দাও তাহলে তার জন্য সূত্র কি হয়, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এইটা হবে না? তার জন্য সূত্র তো হুম, এইটাই। ওকে, তো এখন এইখানে খেয়াল করো, এইখানে এই এই বস্তুর জন্য তার আদিবেগ কিন্তু ঊর্ধ্বমুখী আর শেষ বেগ হচ্ছে নিম্নমুখী, জি তো অলওয়েজ নিম্নমুখী। তাহলে এখানে সূত্রের সামনে ইউ এর সামনে একটা মাইনাস আসবে, এইটা আমরা এখানে বুঝছি। এবং এইখানে শুধুমাত্র এতটুক জি এইখানে বিবেচনা করা হবে। এই বস্তুটাকে ছাদ থেকে উপরের দিকে ছুঁড়ে মারার পরে সে তো আরো কিছু দূর উঠবে, ওই উচ্চতাটা ম্যাথ গুলার ক্ষেত্রে ইগনোর করা হয়। তুমি যতটুকু উচ্চতা থেকে তাকে ছুঁড়ে মারবা, সেটা উপরের দিকে ছুঁড়ে মারো বা নিচের দিকে ছুঁড়ে মারো বা জাস্ট ফেলে দাও, জাস্ট অতটুকু উচ্চতায় হিসাব করা হয় ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে। এই যে ছা- ছাদ থেকে উপরের দিকে ছুঁড়ে মারার পরে সে যতটুকু উঠবে ওইটা নর্মালি কাউন্ট করা হয় না, আমরা ম্যাক্সিমাম ম্যাথই এটাই দেখবো। ওকে, এখন এখানে খেয়াল করো, এই যে এটা হচ্ছে মেইন সূত্র, জাস্ট এটা বোঝানোর জন্য লিখলাম আর কি। কিন্তু এ বস্তুর ক্ষেত্রে তাকে তাকে ছুঁড়ে মারার পরে যদি এখানে বি বস্তুটাকে ছুঁড়ে মারার পর টি সময়ে তারা এই পয়েন্টটাতে আসে, তাহলে এ বস্তু কতক্ষণ পরে এখানে আসবে বলো তো? এ বস্তুটাকে ছুঁড়ে মারার 3 সেকেন্ড পরে কিন্তু বি বি বিটাকে ফেলে দেওয়া হয়েছে, তো বি যদি টি সেকেন্ড পরে আসে তাহলে এ বস্তু টি প্লাস 3 সেকেন্ড পরে আসবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখন এ বস্তুর ক্ষেত্রে তাহলে যে আমাদের এই পয়েন্টটাতে মানে যে পয়েন্টে তারা ক্রস করবে, আমি এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে সি পয়েন্ট। তাহলে সি পয়েন্টে এ বস্তুর আসতে কতক্ষণ সময় লাগবে, টি প্লাস 3 সেকেন্ড।
তাহলে এই বস্তুর জন্য সূত্রটা কি হবে? এইচ ইউ এর সামনে মাইনাস আসবে, এটা তো বুঝাইলাম। তাহলে এর জন্য সময় হচ্ছে t+3 প্লাস হাফ জি, এইখানে হচ্ছে t+3 এর উপর স্কোয়ার। এটা হচ্ছে এ বস্তুর জন্য। আচ্ছা, এটা আপাতত 1 নম্বর সমীকরণ থাকুক। তাহলে এখানে বি এর জন্য সমীকরণ এই কি হবে? বি এর জন্য তো আমাদের নর্মাল সমীকরণ, কারণ বি কে জাস্ট ফেলে দেওয়া হয়েছে। এখানে বি এর জন্য হচ্ছে নর্মাল সমীকরণ। তো সেই ক্ষেত্রে বি তো এইচ মিটার নিচে নেমে আসছে, এ কে জাস্ট ফেলে দেওয়া হয়েছে জন্য ইউ এর মান 0। তাহলে এটা কি হবে? শুধুমাত্র হাফ জি টি স্কোয়ার। এটা হচ্ছে 2 নম্বর। এটা আশা করি বুঝছো। তাহলে এখন 1 2 দুইটাই হচ্ছে এইচ। তাহলে ইউ, এটা হচ্ছে t+3। তাহলে এখানে আছে হাফ জি t+3 স্কোয়ার, আর এইখানে হচ্ছে হাফ জি টি স্কোয়ার। ইউ এর মান তো দেওয়া -24.5। এটা 9 জি এর মান 9.8, তাহলে 2 দ্বারা ভাগ করলে এটা হবে 4.9। তাহলে এটা হচ্ছে 4.9 টি স্কোয়ার। ওকে। আচ্ছা, এখন এইগুলা সবগুলা যদি এগুলো ক্যালকুলেশন করো, এখানে খেয়াল করো, এটা হবে -24.5 টি। আচ্ছা, দাঁড়াও ক্যালকুলেটর নিয়ে আসি। যার কথা মন ভেবেছে যাবে। অনেকদিন পর দুটির। 6 দিন পর। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 24.5 × 3, এটা হয় 73.5। তারপর এটাকে এই বর্গের সূত্রে ভেঙে দিয়ে একবারে 4.9 দ্বারা যদি গুণ করে দিই, তাহলে এটা হবে 4.9 টি স্কোয়ার। এইখানে হবে 60, 6 × 4.9 দিলে 29.4 টি। তারপরে হবে 3 স্কোয়ার 9, 9 × 4.9, এটা হয় 44.1। তারপর এখানে 4.9 টি স্কোয়ার। ওকে, তারপরে এখন এই যে 4.9 টি স্কোয়ার, 4.9 টি স্কোয়ার বাদ, তাহলে এখানে আমাদের টি টি এইখানে তাহলে কোথায় কোথায় থাকে? 29.4 আর হচ্ছে 24.5। তাহলে 29.4 - 24.5, তাহলে এটা হয় +4.9 টি। আর 73.5 আর 44.1, তাহলে এটা হয় এখানে -29.4 = 0। তাহলে টি এর মান হবে 29.4 / 4.9, 6। টি এর মান 6 সেকেন্ড। ওকে, তাহলে এখন এটা আমার সময়টা পাইলাম। তাহলে এখন এইচ এর মান কত হবে? এটা 2 নম্বর সমীকরণে যদি বসাও, হাফ জি এর মান 9.8, টি স্কোয়ার মানে 36, তাহলে এটা হবে 176.4। তাহলে এটা শীর্ষ থেকে এত মিটার নিচে এবং এত সেকেন্ড পরে এ বি কে ক্রস করে যাবে। এই ম্যাথটা বুঝছো আশা করি। আচ্ছা, এরপরে
আচ্ছা, এখন এটা খেয়াল করো, এখানে কি বলছে, একটি স্তম্ভের শীর্ষবিন্দু হতে 29.4 মিটার/সেকেন্ড একটি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, 4 সেকেন্ড পরে একই স্থান থেকে ছেড়ে দেওয়া হলো, একই সময় ভূমিতে পতিত হলে স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। ওকে, এরা একই সময়ে এখানে ভূমিতে পতিত হয়েছে। আচ্ছা, তাহলে এখানে টি এর মান হচ্ছে দুইজনের ক্ষেত্রেই সেম। তাহলে এখানে প্রথম বস্তুর জন্য, আচ্ছা দেখো, যদি এখানে আমরা ধরে নিই যে স্তম্ভের উচ্চতা এইচ, তাহলে এখানে প্রথম বস্তু তো এইচ উচ্চতা থেকে আবার উপরের দিকে ছুঁড়ে মারা হয়েছে, কিন্তু এই যে একটু আগে যেটা বললাম, এইখানে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে আবার উপরের দিকে ছুঁড়ে মারলে সে যতটুকু উপরে উঠবে ওই ডিস্টেন্সটা ইগনোর করা হয় সবগুলা ম্যাথের ক্ষেত্রেই। তাহলে এখানে আমরা শুধুমাত্র স্তম্ভের উচ্চতাটাই বিবেচনা করব। তো এখন এইচ, এখন প্রথম বস্তুর ক্ষেত্রে আদিবেগ ছিল এখানে ঊর্ধ্বমুখী, তাহলে এটা হবে -ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, এইটা। আচ্ছা, 4 সেকেন্ড পরে, আচ্ছা না, ধরো, হ্যাঁ এইভাবেও করলেও হবে। তো এখন এইটা, এই টিটা মূলত কি বলতো, আমরা যে এখানে এখানে সূত্রে যে টি লিখলাম, এই টিটা হচ্ছে এই পরিমাণ ডিস্টেন্স ক্রস করার যে সময়, অর্থাৎ এটা প্রথম বস্তুর জন্য পতনকাল, এটা বুঝছো? এটা হচ্ছে টি, এখানে কি টি এইচ পরিমাণ ডিস্টেন্স ক্রস করার জন্য যে সময়। তো আমরা যদি একে এইচ পরিমাণ উচ্চতা থেকে আমরা একে যদি ছুঁড়ে মারি, এই ডিস্টেন্স হচ্ছে এইচ, তো একে আমরা ছুঁড়ে মারছি, সে এখানে নিচে এসে পড়ছে। তাহলে এই যে যে এতটুক পরিমাণ যে উঠবে, এইটা সবসময় ইগনোর করা হয়, আমরা শুধুমাত্র বিল্ডিং এর উচ্চতাটাই বিবেচনা করব। তাহলে এর উপরে উঠে আবার নিচে পড়তে, অর্থাৎ তার যে পতন কাল, এটা হচ্ছে টি। ওকে, এখন তাহলে দ্বিতীয় বস্তুর জন্য এখানে কি হবে? আচ্ছা, এখানে এই দ্বিতীয় বস্তুর জন্য এখানে পতন কালটা কত হবে, এটা প্রশ্ন করে বলো তো দেখি। যদি প্রথম বস্তুর পতনকাল টি হয়, তাহলে দ্বিতীয় বস্তুর পতনকাল কি হবে? এটা বলো। T+4। না, এই যে এখন আগের মেতে T+3 লিখছি জন্য যে এখানেও T+4 হবে এমন তো না। এটা আমি প্রথম বস্তুর জন্য পতনকাল ধরছি টি, তাহলে দ্বিতীয় বস্তুর জন্য কি হবে? T+4, এটা তুমি তো মুখস্থ বললা অলমোস্ট। এখন এখানে খেয়াল করো, আমরা এর আগের ম্যাথটাতে এইখানে দ্বিতীয় বস্তুর জন্য সময় ধরছিলাম টি, অর্থাৎ যে বস্তুটাকে জাস্ট বিল্ডিং এর ছাদ থেকে ফেলে দেওয়া হবে ওই বস্তুর সময় ধরছিলাম টি, মানে, আচ্ছা এখন এইখানে খেয়াল করো, একটাকে জাস্ট বিল্ডিং এর ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, এইটা এই পয়েন্টে আসতে সময় লাগবে টি। এখন আরেকটা বস্তুকে 4 সেকেন্ড আগে, অর্থাৎ দ্বিতীয় বস্তুটা ছাদ থেকে ফেলার 4 সেকেন্ড আগে আরেকটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে এইটা এই পয়েন্টে আসতে কতটুকু সময় লাগবে? এইটা যে 4 সেকেন্ড আগে নিক্ষেপ করা হয়েছে, তাহলে এর জন্য সময় কত লাগবে? T+4 না? এর জন্য সময় লাগবে T+4, এটা ঠিক আছে, এটা আমরা আগের ম্যাথটাতে করছি। এখন আমি এই ম্যাথে এখানে ধরে নিছি যে এই দ্বিতীয় বস্তুটার সময় হচ্ছে টি, তাহলে প্রথম বস্তুটা কে তোমার দ্বিতীয় বস্তুর 4 সেকেন্ড পরে ফেলানো হয়েছে, তাহলে তাহলে এখন দ্বিতীয় বস্তুর জন্য সময় কি হবে?
t-4 হ্যাঁ, t-4। এগুলো কিন্তু মুখস্থ জিনিস না, এগুলো অবশ্যই বুঝে করতে হবে। তো দ্বিতীয় বস্তুটাকে যেহেতু পরে ফেলানো হয়েছে, তাহলে প্রথম বস্তুর চেয়ে কম সময় লাগবে এই দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। অথবা এখন তুমি যদি দ্বিতীয় বস্তুর জন্য সময় টি নাও, তাহলে যেহেতু দ্বিতীয় বস্তুটাকে পরে ফেলানো হয়েছে, তাহলে যেটাকে আগে ফেলানো হবে তার সময় বেশি লাগবে, আর যেটা পরে ফেলানো হবে তার সময় অবশ্যই কম লাগবে। এটা বুঝছো আশা করি। ওকে, তাহলে এখন দ্বিতীয় বস্তুর জন্য পতনকালটি হবে t-4। তুমি যে কোনো একভাবে ম্যাথ করলে হবে। তুমি যদি এখানে দ্বিতীয়টার সময় টি ধরে, তাহলে প্রথমটার জন্য আসবে t+4। অথবা প্রথমটাকে যদি আমরা আমরা যদি টি ধরি, তাহলে দ্বিতীয়টার সময় আসবে t-4। তাহলে এর জন্য এইচ কি হবে? ইউ t-4 প্লাস হাফ জি t-4 স্কোয়ার। এখন এখানে দ্বিতীয় বস্তুটাকে শুধুমাত্র ফেলে দেওয়া হয়েছে, শূন্য আদিবেগ 0। তাহলে এটা কি হবে? হাফ 9.8 t-4 এটার উপর স্কোয়ার, তাহলে 4.9 t-4 স্কোয়ার। ওকে, তো এখন এখানে তো ইউ তো দেয়া, ইউ 29.4 -29.4 টি। জি এর মান এখানে 9.8 বসাইলে এটা হবে 4.9 t স্কোয়ার, এইখানে একটা টি আসবে। তো দুইটাই হচ্ছে এইচ এর মান, তো আমরা যদি দুইটাকে সমান এইখানে ধরে নিই, তাহলেই এইখানে টি এর মানটা বের করতে পারবো। তো এখন এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তো এখানে -29.4 টি প্লাস 4.9 t স্কোয়ার, 4.9 t-4 এখানে হোল স্কোয়ার। ওকে, এখানে 29.4 টি। তাহলে এখানে একবারে আমরা যদি লিখি 4.9 t স্কোয়ার, এটা হবে 4 × 8, 8 × 4.9 দিলে এখানে হয় -39.2 টি। তারপরে +16 × 4.9 দিলে হবে 78.4। তাহলে 4.9 এবং 4.9 t স্কোয়ার বাদ, 39.2 টি, এইদিকে হচ্ছে 78.4 প্লাস 29.4, তাহলে এটা হয় 107.8। তো টি কে 39.2 দ্বারা যদি ভাগ করি, তাহলে এটা মেবি আসে 2.75। না, মিললো না তো, ধরো। 29.4 ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার, তাহলে 4.9 t স্কোয়ার। আর এখানে আছে 4.9, ইউ এর মান তো 0, তাহলে 4.9 t-4 তাহলে স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে 8 টি, তাহলে 39.2, ঠিকই তো আছে। আর 16 × 4.9। আচ্ছা, দাঁড়াও দেখি এটা কত আসে। 107.8 ডিভাইড বাই 39.2,
2.75 এত সেকেন্ড। আচ্ছা দাঁড়াও, তো 2.75 -4 এর উপর স্কোয়ার ইন্টু 4.9। মিলে না তো। আচ্ছা দাঁড়াও দেখি কোথায় শীর্ষবিন্দু হতে নিক্ষেপ করা হলো 4 সেকেন্ড পরে একই স্থান থেকে একটি বস্তু ছেড়ে দেওয়া হলো, বস্তুটি একই সময় ভূমিতে পতিত হলে স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। না মিলার তো রিজন নেই। 29.4 টি 4.9 টি স্কোয়ার, তাহলে এটা এখানে দ্বিতীয় বস্তুর জন্য T-4ই তো, তাহলে তো আচ্ছা এটা। আচ্ছা দাঁড়া, এখন আমরা যদি এটা এই যে প্রথমটা আমরা যেভাবে করলাম এইখানে দ্বিতীয়টার জন্য টি, আর যদি এটা T+4 নেই তখন এখানে কিরকম আসে? আচ্ছা এটা এখানে থাক, আমরা এটা আরেকটা পেজে এটা করি। এখন আমাদের এটা তো ভুল হওয়ার তো কথা না, দুই ভাবেই হবে। আচ্ছা ধরো, তাহলে আমরা যদি এখানে দ্বিতীয়টার জন্য সময় যদি টি নেই, এইখানে দ্বিতীয় বস্তুর জন্য সময় আমরা যদি টি নেই, তাহলে এখানে এই দ্বিতীয় বস্তুর জন্য সূত্র কি হবে? এইচ সমান হবে ইউটি প্লাস হাফ GT²। অর্থাৎ এটা ইউ তো 0, তাহলে এটা হবে 4.9 টি স্কোয়ার। আর প্রথম বস্তুর জন্য তাহলে তখন সময় কি হয়ে যাবে? T+4 হবে। তাহলে এইচ সমান হচ্ছে -U T+4, আর এখানে হাফ GT+4²। এটা হবে, তাহলে এটা -29.4, এটা হচ্ছে T+4, এইখানে 9.8 বসালে 4.9 T+4 এর উপর স্কোয়ার। এটা বুঝছো না? তাহলে এটা হচ্ছে এইচ, এইটাও এইচ। তাহলে এখন আমরা যদি এই দুইটাকে সমান এখানে ধরে নেই, তাহলে -29.4, আর এখানে T+4, এখানে 4.9, আর এখানে T+4 এর উপর স্কোয়ার, তাহলে 4.9 টি স্কোয়ার। এটা হচ্ছে -29.4 টি -4 ইন্টু 29.4, অর্থাৎ 117.6। তারপর এইখানে গুণ করলে 4.9 টি স্কোয়ার, 4.9 ইন্টু 8, তাহলে 39.2 টি। তারপর থেকে 16 ইন্টু 4.9, এইটা হয় 78.4। তাহলে এখন এখানে কোনটা কোনটা বাদ যায়? 4.9, 4.9 বাদ। তাহলে এখানে 39.9 টি আর -29.4 টি, 39.9 -29.4, এটা হয় 9.8 টি। আর -117.6 আর +78.4, 117.6 -78.4, তাহলে এটা আসে -39.2 ইজ ইকুয়াল টু 0। তাহলে টি এর মান হয় এখানে আসে 4 সেকেন্ড। তো এখন এটা যদি 4 সেকেন্ড হয়, এখন আমরা যদি এইচ এর মান এইখান থেকে বের করি 4.9, আর এটা হচ্ছে 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার ইন্টু 4.9, এটা আসে 78.4 মিটার। হ্যাঁ এখন তো ঠিক আছে। তাহলে আগের ম্যাথটাতে কোথায় বলে?
হুম 29.4 টি 4.9 টি স্কোয়ার 4.9 টি - 4 হোল স্কোয়ার 4.9 8 এরপর- আচ্ছা এটা এই পরে এটা দেখবো এখন যে এখানে কোথাও বা নিয়মে অথবা কনসেপ্টে ভুল আছে কিনা, বাট এটা তো হওয়া উচিত। তবে এটা তো বুঝছো না, এই যে এটা। হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা এরপরে একটি কণাকে ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, টি সেকেন্ড পর একই বিন্দু থেকে একটি কণাকে একই দিকে নিক্ষেপ করা হলো, প্রমাণ করো যে এত উচ্চতায় মিলিত হবে। ওকে। একটি কণাকে এখন আমরা এখানে মনে করি যে এটা এই উচ্চতায় মিলিত হবে,